মঞ্চসজ্জা, অনুপম ডেকোরেটর। সৎ ছেলে হলো মনের রাজা, পিতৃহত্যার প্রতিশোধ নিতে সন্তান রক্তে মাতৃ পূজা। পূজায় বটে, আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন, আর সেই জন্মদিনের অনুষ্ঠানটা পূজা পার্বণের মতো পালন করবো না তো করবো কবে? আরে ও তো শুধু আমার ছোট ভাই নয়, ও যেন অনুজ লক্ষণ। ভগবান শ্রী অনুজ লক্ষণের নিবেদন। এ তুমি কি করেছো দাদা? কি করেছি? এই যে রাজসূয় যজ্ঞের আয়োজন। আরে করবো না কেন বলি, করবো না কেন? আমার ছোট ভাইটি তো আর ফেলনা নয়। কিন্তু ও বেলা যে এক গাড়ি মিষ্টি এলো, আবার এই বেলা এত মিষ্টি। আরে এবেলা খাওয়া হবে। আরে সদা, আমার এই মিষ্টি ভাইটির জন্মদিনটা আমি মিষ্টিতে একেবারে মিষ্টি করে রাখবো। এ তোমার বড্ড বাড়াবাড়ি দাদা, এ তোমার বড্ড বাড়াবাড়ি। প্রতি বছর আমার মতো একটা রাস্তার ছেলের জন্য। সদা, কি বললি? কি বললি তুই? আর একবার বল হতভাগা। কিন্তু এ কথাটা মিথ্যা নয় দাদা। তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে নিজের ছোট ভাইয়ের মতো করে মানুষ করে লেখাপড়া শিখিয়েছি দাদা। তোকে সমস্ত কারবারের পাওয়ার প্যাটুনি দিয়ে বসিয়েছে এই সেন পরিবারের চালকের আসনে। দাদা, তারপরেও তুই একথা ভাবিস সদা? তার মানে আমাদের স্নেহ মায়া মমতার কোনো দাম কি তোর কাছে নেই? না, ও কথা বলো না দাদা, ও কথা বলো না। তুমি আর বৌদি চির অনাথ জীবনের বাবা মা। ওই চন্দ্র সূর্য আর দেবের মতো আমি তো তোমারই সন্তান। সদানন্দ, তাই তোমার মুখের ওপর কথা বলে আমি যে ভুল করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো দাদা। তুমি আমাকে না, ক্ষমা নেই। তোমার দাদা তোমাকে ক্ষমা করলো, আমি কিন্তু তোমাকে কিছুতেই ক্ষমা করবো না ঠাকুরপো। কিন্তু বৌদি, অপরাধী না জানিল কিবা তার অপরাধ, বিচার হইল শেষ। নিশ্চয় জানি রে বৎস, তোমার প্রথম অপরাধ। তুমি আজকের এই শুভ দিনে তুমি তোমার দাদার নাম করে সমস্ত শ্রমিকদের মধ্যে মিষ্টি আর বস্ত্র বিতরণ করেছো। হ্যাঁ রে ভাই, এত মহৎ তুই। তোর দ্বিতীয় অপরাধ, তুমি আমার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছো বহু মূল্য দামের এক গাছা সীতাহার। এ তুমি কি বলছো দাদা? আমার সদা চুরি ডাকাতি করিনি দাদা, কোনো চুরি ডাকাতি আমি করিনি। আমার ওই হাত খরচের টাকা থেকে তিল তিল করে বাঁচিয়ে আমি আমার মাতৃসমা বৌদিকে দেবী রূপে সাজাতে চেয়েছি। হ্যাঁ রে হতভাগা, তুই নিজে না খেয়ে। এটা কি আমার অপরাধ? বলো, এটাই কি আমার অপরাধ? না, সেই বিচারটা উপরে ভগবান আর এই সম্মুখে হাজার হাজার গণদেবতা এরাই করবে। আচ্ছা তারা কি গো? এখনো শুভ জন্মদিনে পায়েসটা ওকে খাইয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি গো, দিচ্ছি। এসো ঠাকুরপো, এসো। ভগবানের কাছে প্রার্থনা করি আজকের এই শুভ দিনটা তোমার জীবনে যেন বারবার ফিরে আসুক। নাও, খেয়ে নাও। দাঁড়াও বৌদি, দাঁড়াও। আজকের দিনে দাদা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিল। তাই তো আজকের দিন আমার কাছে নব জন্মদিন। কিন্তু দাদা না থাকলে হয়তো এই দিনটা আমার মৃত্যু দিন। হ্যাঁ বৌদি, হ্যাঁ। তাই যার দয়ায় আজকের এই শুভ জন্মদিন, সেই ভগবান রামচন্দ্রের পূজা না দিয়ে ঠাকুরপো, সদানন্দ, তুই আমার ভাই নয় রে সদা। গত জন্মেই বোধহয় তুই আমার ছেলে ছিলি রে। তাই তো এই জন্মে আমি আবার তোমার ছেলে হয়েই ফিরে এলাম দাদা। না, আর কোনো কথা হবে না। এসো এসো, লক্ষ্মী ছেলের মতো তোমার দাদার পাশে বসে যাও। তোমার এই ছেলে এই পায়ে আমি তোমার দাদার মুখে প্রথমেই তুলে দিচ্ছি। শুভ জন্মদিন এসেছে জীবনে বারবার
জন্মদিন এসেছে জীবনে বারবার, কেমন করে কখনো আসেনি চলে যাচ্ছে চলে যাচ্ছে আমার গলা বুক সর্বাঙ্গ চলে যাচ্ছে তুমি আমায় কি খাওয়ালে তারা বৌদি, আমার এত কষ্ট হচ্ছে কেন? তুমি আমার খাইয়ে আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই বিষ তুমি খাইয়েছো নিজের স্বামীকে। তোমার মতো এক স্বামী ঘাতিনি। ওর কোনো দোষ নেই রে ভাই, এসবই আমার নিয়তি। দাদা না, এ তোমার নিয়তি হতে পারে না দাদা। তোমার নিয়তি যখন আমি বদলে দেবো, আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো। কোনো লাভ হবে না রে ভাই, কোনো লাভ হবে না। আমার সময় হয়ে আসছে। ওদের তুই দেখিস রে ভাই, ওদের তুই দেখিস। তারা বিদায়, তারা বিদায়। দেখো না, কিছুতেই চলে যেতে পারো না। বৌদি, বৌদি, কেন না বৌদি, কেন না? কানতে হবে কেন? ওই দাদা যখন সব দায়িত্ব আমাকে দিয়ে গেছে, ঠাকুরপো, আমি তোমাকে সুখে রাখবো। বড্ড পুরনো ডাক। আমি বলছিলাম কি ওই পুরনো ডাকটাকে একটু নতুন করে ভাবলে ভালো হতো না? ছি, ছি ঠাকুরপো, ছি। এই হীন মনোবৃত্তির জন্যে তুমি বুঝি তোমার দাদাকে মিথ্যে কথা। তুমি নিজের হাতে ওই পায়েস খাইয়ে তুমি তোমার স্বামীকে হত্যা করেছো। তোমার মতো এক স্বামী ঘাতিনীকে আগামীকাল সংবাদপত্রের প্রথম পাতায় আজকের খবরটা আমি ফলাও করে ছাপিয়ে দেব। তোমার ছেলেরা তোমার দিকে ঘৃণার ধুৎকার দেবে। এদেশের জনগণ তোমার দিকে ইট পাথর ছুঁড়ে। তাই বলছিলাম কি, তুমি যদি আমার কথা মতো চলো, তাহলে ওই তোমার তিনটে ছেলেকে একেবারে দাদার মতো ফিনিশ করে দিয়ে তোমার সব পাপ আমি টাকা দিয়ে চাপা দিয়ে চলে এসো। সূর্য বাবা, আমি আড়াল থেকে সব শুনেছি। এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে চলো আমরা ভাইয়াদের নিয়ে এখান থেকে পালিয়ে যাই। বাবা
জীবন আধারে চলো মহারানী, চলো মিঠা অপবাদ মাথায় নিয়ে স্বামী সংসার সকলই হারিয়ে ও স্বামী সংসার সকলই হারিয়ে সম্বর এই ভব সংসারে জানে না ভালো ঠিকানা এই জীবন আধারে আমার বুদ্ধিমণিতা পালিয়ে গেছে, আমার বৌদিমণি তারা তুমি পালাচ্ছ কোন আকাশে, তোমায় দিতেই হবে ধরা এ বক্ষ মাঝে এসে। আমার বৌদিমণি তারা তুমি পালাচ্ছ কোন আকাশে, তোমায় দিতেই হবে ধরা এ বক্ষ মাঝে। আগামীকাল সংবাদপত্রের প্রথম পাতায় আজকের এই খবরটা আমি ফোলাও করে ছাপিয়ে তোমায় মিথ্যা বদনামের পাকে ডুবিয়ে মারবো, আর আমার নিজের চলার একেবারে পরিষ্কার করে দেব। তারপর কোনো এক নিশুতি রাতে দাদা দাদা গো দাদা, তুমি আমায় ছেড়ে চলে গেলে দাদা। ভালোই হয়েছে, দেখো তুমি বেঁচে থাকলে তোমার এই বিশাল সম্পত্তি আর তোমার স্বপ্ন সুন্দরী বউটাকে আমি নিজের করে পেতাম না গো দাদা। তবে তুমি যেতে যেতে একটা কথা জেনে রাখো দাদা, ওই পায়েসের তীব্র বিষটা না আমি মিশিয়েছিলাম। পালিয়ে বাঁচতে পারবে না তারা। প্রয়োজনে তোমার এই সৎ ছেলে সূর্যকান্ত আর নিজের ছেলে চন্দ্রকান্ত আর দেবকান্তের রক্তে এই রক্ত স্নাত হয়ে আমি করব তোমার সন্তান
কারণ তোমার ওই দুই চোখে যে ভালোবাসা সুরমা পড়েছো। তাহলে তাহলে সেই সুরমা পরিয়ে দিয়ে আমার মনটাকে চুরি করে পালিয়ে যেতে চাইছিলে কেন? আমি চলে যেতে চাইছি? এ তুমি কি বলছো রজনী? ঠিকই বলেছি, কারণ 1 ঘন্টা এখানে আমাকে দাঁড় করিয়ে রেখে তুমি কোন মহান কাজ করছিলে শুনি? মহান কাজ হয়তো করিনি, তুমি তো আমাদের বাড়ির অবস্থা জানো। দাদা ট্যাক্সি চালিয়ে টাকা এনে দিলে তবে তো আমি কলেজে আসতে পারি। সেই জন্য তো বলছি তোমার পড়াশোনার খরচের জন্য ড্যাডির কাছ থেকে নয়তো। না রজনী না, এ কথা দাদা আর মা যদি জানতে পারেন তারা ভীষণ দুঃখ পাবেন, আর আমি তাদের কোনো কারণেই দুঃখ দিতে চাই না। তাহলে তাহলে আমাদের ভালোবাসার বন্ধনের সুতোটাও তো তাদের হাতে, যদি আমাকে কোনোদিন মেনে নিতে না চায়। না রজনী না, আমি আমার মা আর দাদাকে খুব ভালোভাবেই জানি, তারা আমার ভালোবাসা কি কোনোদিন অস্বীকার করতে পারবে না। তাই যদি হয় তাহলে যে মরণ ছাড়া আমার কোনো পথ খোলা নেই চন্দ্র। কত বাধা বিপত্তিকে অতিক্রম করেও আমি আমার ভালোবাসাকে এমনিভাবে বুকে আগলে রাখবো। আর তোমার বুকে মাথা রেখে তখন আমি কি বলবো জানো? বন্ধ মানে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেওয়ার পালা, নেই তো কিছু যাওয়ার। বন্ধ মানে দুয়ার দিয়েছি খুলে, এখন সবই দেওয়ার পালা, নেই তো কিছু যাওয়ার। বন্ধ মানে দুয়ার দিয়েছি খুলে। এই স্টেশনের চক্করটা শালা এই এলাকার বস কালিয়া আমার এলাকায় এই সব কাজের জন্য শালা ট্যাক্স দিতে হয়। ট্যাক্স মানে তোদের ট্যাক্স পড়েছে 1000 টাকা, প্রেম করার জন্য 500, আর এই যে প্রকাশ্য স্টেশনে জড়িয়ে ধরার জন্য 500। মারলে ছাড়ো। আরে 1000 কেন? 1 পয়সাও তোমাকে আমরা দেবো না। সালে বেশি রোয়াব নেওয়ার চেষ্টা করবি না। তুমি বোধহয় জানো না এ কালিয়ার নাম আর তার নামে জোশ। আরে তুমিও বোধহয় জানো না জাদু, আমার ড্যাডি সদানন্দ শিকদারের কথায় এখানে বাঘে আর গর্গে 1 ঘাটা জল খায়। কিন্তু এ সর্বা খাবে না সুন্দরে। আমার হকের পাওনা না দিলে তোমার ওই ড্যাডি আর এই শালা তোমার প্রেমিক কেউ তোমাকে এই আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এসো, চলো আসো, বাঁচাও না। দেশটা তো এখনো জঙ্গল হয়ে যায়নি ভাইজান, তাহলে জানোয়ারে দাপা দাবি কেন? ওঠো ভাইজান ওঠো। মেজো ভাই তুমি? হ্যাঁ আজাদ ভাই, আমরা কলেজে যাচ্ছিলাম, হঠাৎ এই শয়তান। এই শয়তানি এখনই শেষ হয়ে যাবে, কিন্তু এই মেয়েটি আমার কলেজের বান্ধবী। তাই কিরে জানোয়ার, ওর হাতটা ছাড়বি না অন্য ব্যবস্থা করবো। আরে কই মাই কাল্লা নেই যে শালা আমার হাত থেকে আমার শিকা ছিনে নেবে। कोई माइकल नहीं, तोर मतो बेइंसाনের বুকে চবল মারতে আল্লাহ দুনিয়া ইনসান পাঠিয়েছে রে বেয়াদব। ও শয়তান याद রাখিস, এ আর কোনদিন যদি তল্লাড়ি তোকে দেখি তাহলে জিন্দা করে মাটিতে গড় দেবো। চল ভাগ।
না। খুব চলবে, 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 চলবে। খালাস, খালাস। যাও মেজো ভাই যাও, এবার তোমরা কলেজে যাও। তা যাচ্ছে আজাদ ভাই, কিন্তু দাদা যে নেই কথা। জানবে না, জানবে না, আমি ওয়াদা দিচ্ছি সূর্যকে কথা আমি কোনদিন বলবো না। বেশ, তাহলে আমরা কলেজ যাচ্ছি আজাদ ভাই, এসো না তুমি। মেহেরবান আজব তেরা দুনিয়া, এই ভাইদের লেখাপড়া শিখিয়ে মানুষ করতে সূর্য দুবেলা পেট ভরে না খেয়ে উদয় অস্ত পরিশ্রম করে চলেছে, আর সেই পয়সা এরা জানি না খোদা জানি না হতভাগ্য সূর্যের নসিবে তুমি কি লিখেছো। অতরাবে কথা বলুন, খেয়াল রাখবেন আমরা ড্রাইভার হবো, আমরা কিন্তু মানুষ। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? বুঝিয়ে দিচ্ছি, চাল চলার পোশাক থাকতো ভদ্রলোকের মতো, কিন্তু মুখের ভাষাটা ছোট লোকের মতো অধম কেন? একটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আমাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে। না, তেমন কোনো নিয়ম নেই, তবে যারা ভদ্রলোক তারা সকলের সঙ্গে ভদ্রভাবে কথা বলে, আর যারা ছোট লোক মুখ সামনে কথা বলো। মনে রাখো, আমি নবরতিকান্ত, স্বভাবে শান্ত, কিন্তু কাজে দুরন্ত। বলি বাড়িতে বইয়ের কাছেও বুঝি। সেটা বলো, ভবানীপুর যেতে কত টাকা ভাড়া লাগবে? 200 টাকা। আর হয়, কদিন আগে তো 150 টাকা ভাড়া ছিল। হ্যাঁ, তখন ডিজেলের দাম 80 টাকা লিটার ছিল, এখন 100 টাকা। হিসাবটা বুঝতে অসুবিধা হলে হেঁটে যাওয়াই ভালো। What? তুমি আমাকে অপমান করছো? কি ব্যাপার রতনন্দ বাবু? কে আপনাকে অপমান করেছে? আরে বলেন কেন স্যার? যাদের পেটে লাথি মারলে কবে হবে না, তারাই কিনা আমাকে অপমান করে। ওই শালা ছোট লোক ট্যাক্সি ড্রাইভার। ওই জন্য তো ওরা ট্যাক্সি ড্রাইভার। শিক্ষা, দীক্ষা, ভদ্রতা যদি ওদের মধ্যে থাকতো। You are right, sir. এই জন্য তো বলে রতনে রতন চেনে, সাদা বড় চিনে। আর একটা বাজে কথা বললে তোমাকে আমি এমন কেসে ফাঁসাবো। হ্যাঁ, ওটা তো আপনারা ভালোভাবে পারেন স্যার। চোর ডাকাত খুনি বদমার সঙ্গে থানায় বসে চা খান, আর চাকরি বজায় রাখতে সাধারণ নিরীহ মানুষের উপর। কি বলে আজকে? আজ দেখেন, যেতে দিন স্যার। পথের কুকুর মানুষকে কামড়ায়, তাই বলে সেই মানুষকে সেই কুকুরকে মানুষের কামড়ানো শোভা পায় না। যা, ওনার কথা মতো আজ তোকে আমি ছেড়ে দিলাম। চলুন রতনকান্ত বাবু, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ চলুন। ভারত তুমি কোথায় একবার দেখে যাও, তোমার আত্মত্যাগ আর স্বপ্ন নিয়ে গোড়া ভারত জননী আজ অঝোর নয়নে কাঁদছে। আজ যদি গান্ধীজি বেঁচে থাকতেন লজ্জায় গলায় দড়ি দিতেন। ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারতেন না। ভারতের সংবিধান নেতা ডক্টর বি.আর. আম্বেদকর নিজের রচনা সংবিধানের অপমাননা দেখে নিজের গালে নিজে থাপ্পড় মারতেন। তার মানে তুই বলতে চাস আমরা সংবিধানকে অপমান করছি? না, সম্মান জানাচ্ছ। কুচক্রী শয়তানদের প্রতিপালন করতে সাধারণ মানুষের মাথায় লাঠিচার্জ করাটাই তো এ দেশের সংবিধান। সরকারি পেট্রোল পুড়িয়ে ধান্দাবাজ লুম্ফনদের হাওয়া খাওয়ানোই তো এ দেশের সংবিধান। চুপ করো পাগলা ভাই, তুমি চুপ করো। না, আমি চুপ করবো না। এ দেশের নেতা মন্ত্রী পুলিশ প্রশাসনের হাজারো অন্যায় আর দুর্নীতি দেখে চুপ করে থাকাটা একটা মেনিয়া হয়ে গেছে। সবাই ঝামেলা এড়িয়ে নির্ভীক ভদ্রলোক হয়ে বেঁচে থাকতে চায়, তাই তারা ভুলে গেছে প্রতিবাদের ভাষা। তুই নেমেছিস দেশ উদ্ধার করতে। মনে রাখিস, আমি নামে রতিকান্ত, স্বভাবে শান্ত, কিন্তু কাজে দুরন্ত।
না খায়। সেই ছাগলের দেশটা ছেয়ে গেছে, তাই তারা খেতে খেতে অন্তঃসার শূন্য করে ফেলেছে। সেই ছাগলেই তো দেশটা চালাচ্ছে, সবাই মেনে নিচ্ছে, কিন্তু তোমার মতো একটা পাগলের কথা। না, আমি পাগল নই। আমি জ্ঞান পাগলা। তাই তো জ্ঞানের বাণীর পোছড়া নিয়ে এই পড়া দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দিগ্ভ্রান্ত উল্কার মতো ছুটে বেড়াই আর মানুষের কানে কানে বিতরণ করি এই মূল্যহীন জ্ঞানের বাণী। কিন্তু বর্তমান সমাজের মানুষ কি তোমার এই জ্ঞান মানে গ্রহণ করবে পাগলা ভাই? নিশ্চয় করবে। এ দেশের নেতা মন্ত্রী পুলিশ শাসন শয়তানদের যৌথ আক্রমণে দেওয়ালের পিঠে পিঠ ঠেকালে তারা এই জ্ঞান বাণী গ্রহণ করতে বাধ্য। তোরে জ্ঞান বাণী আমি চিরতরে স্তব্ধ করে দেবো রে পাগল। আইন নিজের হাতে তুলে নেবেন না, ওর ব্যবস্থা আমি করব। বেটাকে লকআপে ফেলে থার্ড ডিগ্রি প্রয়োগ করলে বাবু, একটা পাগলকে মিথ্যা কাছে হেনস্থা করার জন্য আমি এসপির কাছে নালিশ জানাতে বাধ্য হব। জীবন সংগ্রামের মহারণে ন্যায়ের কাছে অন্যায়, পুণ্যর কাছে পাপ, আর মানুষের কাছে অমানুষ আজ দিকে দিকে জয়লাভ করে চলেছে। কোথায় গেলে? তাড়াতাড়ি টাকাটা দাও, আমার যে কলেজে দেরি হয়ে যাচ্ছে। না, এদের নিয়ে আর পারি না। আজ দেখছি নির্ঘাত ট্রেনটা ফেল করবো। মা, ও মা! আলমেজদা ওভাবে চিৎকার করে এই পাড়া পড়শিদের বোঝাচ্ছে যে বাড়িতে দিন দুপুরে ডাকাত পড়েছে। তুই বুঝতে পারছিস না দেব, এই ট্রেনটা ফেল করলে ঠিক সময়ে রজনীর কাছে পৌঁছতে পারবি না। এই তো তার ফলে তার মুখে নেমে আসবে অবশ্যা, আর তুই দু চোখে দেখবি অন্ধকার। তার মানে তোর কথা তো আমি ঠিক বুঝতে পারছিস না? এই তো তার কি কাজ পড়াশোনাটা ছেড়ে দে। কেন? তুই যদি এই সহজ সরল কথাটা বুঝতে না পারিস, তাহলে পড়াশোনার নামে দাদার এত মেহনতের টাকাগুলো খরচ করে লাভ কি? দেখ দেখ, তুই ভুল করছিস। আমি রজনী নামে কোনো মেয়েকে চিনিয়েই না। ঠাকুর ঘরে কে? আমি তো কোলা খাইনি। মেজদা, আমি কিন্তু একবারও বলি যে রজনী কোনো মেয়ে না। হ্যাঁ রে দেব, মার বর্দাই কথা। এখনো জানিনি, কিন্তু মেঘনাবি সরো কতদিন লুকিয়ে রাখবি? তুই বিশ্বাস কর দেব, আমি রজনীকে মেজদা, ভালোবাসা পাপ নয় আর অন্যায় নয়, কিন্তু আমরা যে পরিবারে জন্মিয়েছি, মার বর্দায় পয়সায় বড় হচ্ছি, লেখাপড়া শিখছি, তাতে পয়সা খরচ করে আমাদের ভালোবাসার বিলাসিতা সাজে না রে। না, বাজে খরচ করবো কেন দেব? যেখানে কলেজের ফিজই দিতে পারিনি। আরে তাতে কি হয়েছে? কাল দিতে পারিসনি, আজ দিবি। কিন্তু আজই বা তুমি এত টাকা কোথায় পাবে বর্দা? আজ দুদিন তোমার ট্যাক্সির ধর্মঘট। ওরে দেব, যাদের কেউ নেই তাদের স্বয়ং ভগবান আছে। আর সেই ভগবান বুঝি তোমার দু হাতে টাকা ভরিয়ে দিয়েছেন। ভরিয়ে না দিলেও যা দিয়েছেন তাতে অন্তত চন্দ্রের ফিসটা হয়ে যাবে। এই নে নে ভাই। নিশ্চয়ই দেবো। তার আগে তোমায় বলতে হবে এতগুলো টাকা তুমি কোথায় পেলে। তার মানে তোরা কি মনে করিস আমি কোনো চুরি ডাকাতি কিংবা কোনো অসৎ পথে? তা আমি বলছি না বর্দা, তুমি জীবনে কাজ করবে না তা আমরা জানি। তাহলে তাহলে টাকা উনিতে আপত্তি কোথায় তোদের? এর চেয়ে অনেক বেশি দূর দিনে মার আমি কিভাবে যে সংসার। অবশ্য অবশ্য তোরা তখন ছোট ছিলি, কিন্তু আজ আমরা বড় হয়েছি দাদা। তোমাদের দয়া শিক্ষা দীক্ষা পেয়েছি, তাই তোমাদের সুখ দুঃখের খবর রাখা তো আমাদের কর্তব্য। চন্দ্র, চন্দ্র, সেই কর্তব্য পালন করতে তুই বুঝি তোর বর্দার কাছে কৈফিয়ত চাইছিস? যার কান্না কাম রক্তের বিনিময়ে তোরা বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, তার কাছে তোরা তোদের শিক্ষার গৌরব করছিস। একটা কথা তোরা মনে রাখিস, সূর্য রস শিক্ষার আলো তোদেরকে শিক্ষিত করে তুলেছে। ওর চোখের জলে ধুয়ে দিয়েছে তোদের চলার পথ, তোদের মুখে ফুটিয়েছে তৃপ্তির হাসি। সেই হাসি যেন কখনো কোনো দিন তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে না পারে। করবে না করবে না বা করবে না, কারণ কারণ ওরা যে দাদা বলতে অজ্ঞান। ওরা কি পারে আমাকে দুঃখ দিতে, কষ্ট দিতে, পারে। বিদ্রুপ করতে? পারে সূর্য পারে।
চন্দ্র, তা আমি চাইনি রে চন্দ্র, তাই আমি চাইনি। তোরা লেখা পড়া শিখে প্রকৃত মানুষ হয়েছিস, আমি এতেই খুশি। ওসব কৃতজ্ঞতা স্বার্থপরতা নিয়ে তোরা মাথা কামাচ্ছিস কেন? আর ওই পুরনো মরছে ধরা কথাগুলো মাঝে মাঝে ঝালাই করার দরকার আছে বর্দা। শোন, তোদের কলেজে দেরি হচ্ছে, এই নে টাকাটা ধর। দাঁড়া সূর্য, এবার ওদের নয়, তুই আমার কথার উত্তর দে। মা। এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? তোর ট্যাক্সি ধর্মঘট চলছে, দিনার দায়ে মালিকের কাছে তোর মাথাটা বিক্রি হয়ে আছে। বন্ধু বান্ধবের হাল তোরই মতো, তাহলে এতগুলো টাকা কোথায় কিভাবে পেয়েছি তা আমি বলতে পারবো না মা। কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো মা, আমি আমি কোনো অসৎ পথে টাকা রোজগার করিনি মা। তাহলে তোর বলতে আপত্তি কেন? মা, সংসারের জলটুকু নিজের কাঁধে নিয়েও তুমি সবার কাছে দোষ থাকছো কেন দাদা? এই সংসারের ধর্মপ্রাণ যুধিষ্ঠির, ভগবান শ্রী রামকৃষ্ণ, দস্যু রত্নাবর বাল্মীকি, সব সব কিছু তুমি। তাই তোমার আমি পায়ে ধরে অনুরোধ করছি। দেব দেব, তুই আমায় ক্ষমা করিস ভাই। আমি না, ওই টাকার একটা টাকাও আমি এই সংসারে তোকে খরচ করতে দেব না। যে টাকায় আছে সততার আশ্রয়, পাপের গন্ধ না খেতে পেয়ে মরে গেল, সেই টাকা আমি এই সংসারে একটা টাকা আমি তোকে খরচ করতে দেব না। মাগো, এতদিন পরেও তুমি তোমার সূর্যকে চিনতে পারলে না মা? পেরেছিলাম, আমার সূর্যকে আমি চিনতে পেরেছিলাম সেই দিন যেদিন আমাদের তিনজনকে ওই শয়তানের কবল থেকে উদ্ধার করে বলেছিল, চলো মা আমরা পালিয়ে যাই এখান থেকে, নইলে এই শয়তানটা আমাদের বাঁচতে দেব না। মা গো, আমি আমার ভাইদের মন বয়ে রিক্সা চালিয়ে খাওয়াবো, মানুষের মতো মানুষ করবো। সেই কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করে চলেছি মা। তাহলে তোমার সূর্য আর অবিশ্বাসের কালো মেঘে ঢেকে গেছে, তাই তো সে আজ তার মায়ের কাছে মিথ্যার আশ্রয় নিতে না মা না, আর আমি মিথ্যার আশ্রয় না নিয়ে আজ আমি সত্যি কোথায় বলবো। এই টাকাগুলো জোগাড় করতে আজ আমি কোনো কথাই বলবে না। আজাদ। তিল তিল করে নিজেকে শেষ করছো, করো নিজের সঙ্গে বাড়ির সবাইকে শেষ করতে চাইছো কেন? আজাদ, দাদা আমাদের সবাইকে শেষ করতে চাইছি। না দাদু ভাই, এ তোমার ভুল ধারণা যে দাদা এই সংসারে বটবৃক্ষের ছাড় মতো আমাদের মানুষ করে, সে দাদা আমাদের সর্বনাশ চাইতে পারে না। তুমি ঠিকই বলেছো দেব, সত্যি সত্যি ও তোমাদের কোনো সর্বনাশ চায় না বলেই তো মুখ বধির হয়ে আছে। সত্যি করে বলো তো আজাদ, সত্যি করে বলো তো, তুমিও কি আমাদের কাছে মিথ্যার জাল বুনছো? কারণ সে সত্যি বড় নিষ্ঠুর আমি জান, তা আপনার সহ্য করতে পারবেন না। আজাদ, তোমার শরীরের পাতাটা বন্ধ করতে দেখি। তাহলে তোমার মতো মহামণি দধিচির অস্থি নিয়ে গড়া বোঝটা সৃষ্টি নয়, ধ্বংসের কাজে ব্যবহারের সূর্য। সেই মহাভূতের ধ্বংসযজ্ঞ থেকে এই সংসারটাকে বাঁচাতে তুমি সত্যি করে বলো আজাদ, আমার সূর্য এতগুলো টাকা কোথায় পেয়েছে? বলো আজাদ, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। নিজের শরীর থেকে রক্ত বিক্রি করে। দয়াল ঠাকুর সাধেরি সংসার, এই তোমার দয়াল ঠাকুর সাধেরি সংসার, চোখের জলে কবিরা, চোখের জলে কবিরা, দুঃখের পারা, এই কি তোমার দয়াল ঠাকুর সাধেরি সংসার। ও বিবিরে
রক্তের এই কি তোমার দয়া ঠাকুর সাধেরই সংসার এই কি তোমার দয়া ঠাকুর সাধেরই সংসার চোখের জলে কবিরা দুঃখের পারা এই তোমার দয়া ঠাকুর সাধেরই সংসার কবিরা উচিত হয়নি মামুনি। আমি জানি না পিতা, আমি জানি, কিন্তু কি করবো বলো? হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল, তাই বাধ্য হয়ে ভাড়ার গাড়িতে করে প্রয়োজনে চাপতে হয়, তাই বলে তুমি সেই গাড়িতে এটা যেটা ফেলে আসবে? আরে বাপরে, উত্তেজনায় না আমার মাথার একদম ঠিক ছিল না, তাই তো এটা যেটা গাড়ির মধ্যে ফেলে রেখে গাড়ি থেকে নেমে পড়লাম, তার ভাড়া মিটিয়ে দিলাম আর গাড়িটাও চলে গেল। যা গেছে তা হয়তো কোনদিন ফিরবে না মামুনি, তবুও থানায় একটা ডায়েরি করে আরো 10 লক্ষ টাকা তুলে নিয়ে এসো। হ্যাঁ বাপি, তাতে হয়তো শ্রমিকদের বোনাসটা মিটবে, কিন্তু এটা যেতে থাকা দরকারি পেপারসগুলো শূন্যস্থান, 10 কোটি টাকা দিলে পূর্ণ হবে না। তা আমি জানি মামুনি, কিন্তু হাত পা গুড়িয়ে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। কারবারকে সচল রাখতে হলে সবার আগে প্রয়োজন ওই হারিয়ে যাওয়া পেপারসগুলো। ও, যদি টাকাগুলো বাদ দিয়ে ওই পেপারসগুলো অন্তত ফেরত পেতাম। ভাগ্য ভালো থাকলে ফিরে পেতেও পারো মামুনি, বলা তো যায় না। ওই ট্যাক্সি চালক সৎ আদর্শবাদী যদি হয় তাহলে সেটা হবে সোনার পাথর বাড়িতে, কারণ সততা আদর্শ এগুলো ছোট ট্যাক্সি চালকদের কাছ থেকে আশা করা যায় না। কেমন করে আশা করা যাবে? ওগুলো জমিদারি তো আপনি একাই কিনে রেখে। কথাগুলি কি তুমি আমাকেই বললে? কি যেতে হবে বিশাল, কিন্তু কি ব্যাপার হঠাৎ অফিস ছেড়ে বাড়িতে? মা কালীর দিব্যি থাকতে পারলাম না কাকাবু, 10 লাখ টাকার খবরটা শুনেই চোখ পেটে জল বেরিয়ে আসতে পারে। এই নিন, এটা রাখুন, চোখ এটা আমাদের সময় নেই। যে কোনো প্রকারে ওই টাকাটা আমাদের হ্যাঁ বিশাল, তোমার নাম পরিচিতি, তুমি না একটু চেষ্টা করে দেখো। বাপি, তুমি ভুলে যাচ্ছ কেন যে ছাগল দিয়ে কোনোদিন জম মারাই হয় না? তুমি আমাকে এইভাবে অপমান করছো। ও যাচক হয়, যে কোনো ব্যাপারে নাক গলাতে গেলে নাকটা তো কাটা যেতেই পারে। ওকে, আমি আর নাক গলাবো না। আর ওই ছোট লোক ট্যাক্সি চালকের ব্যাপারেও মা কালীর দিব্যি কোনোদিন কোনো কথা বলতে আসবো না। নমস্কার, ভেতরে আসতে পারি? আসুন, কিন্তু আপনাকে তো ঠিক বলছি, তার আগে বলুন তো এই অতি ভদ্রলোকটি এখানকার কে? আমি সর্বাণী স্টিল প্ল্যান্টের ম্যানেজার বিশাল না। সত্যি আপনি বিশাল না, তাই ছবলটা বেশ ভালোই মারতে পারেন। শুনুন স্যার, সেই ছোট লোক ট্যাক্সি ড্রাইভার যে ম্যাডামের অ্যাটাচটা ফেরত দিতে এসছে, এই নিন ধরুন ম্যাডাম। এটা যেটা ভালো করে দেখে নাও সর্বাণী, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এদের মতো ছোট লোকদের লোভের শেষ নেই, বলা তো যায় না যদি কিছু। সেই চিন্তাটা না হয় আমাকেই করতে দিন। তাছাড়া কি ব্যাপার, এত বড় একজন কারখানার ম্যানেজার আপনি, আপনার দৃষ্টিভঙ্গিটা এমন শকুনের মতো কেন? তোমার মতো কবেদের এটা বোঝা উচিত ছিল। উনি যদি লোভী হতেন তাহলে এটা যেটা ফেরত দিতে আসতেন না। তবে আপনার মতো লোকের হাতে এটা পড়লে আর তো কোনো বলার কথাই ছিল না। তবু আপনি এবার ভালো করে দেখে নিন ম্যাডাম, আপনার এই অতি বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। আপনার সততাকে শ্রদ্ধা জানাতে সে ক্ষতি আমি হাসি মুখে বরণ করে নেব। ম্যাডাম মাফ করবেন, গরিব মেহনতি ট্যাক্সি চালক আমি, ভাড়াটে ট্যাক্সি চালিয়ে সুখের অন্ন দুঃখ করে খাই, তাই তাই পুরস্কার দিয়ে আমার এই নির্লম্বটাকে খুন করে আপনার ম্যানেজারের কথাটা সত্যি করতে চাইবেন না। চলি, নমস্কার। দাঁড়ান, চলি বলে তো এই বাড়ি থেকে চলে যাওয়া যাবে না দাদা। আর মানে এসেছে নিজের মনে, বাড়ি যাবে এ আমার পারমিশন নেই। তার মানে তাই বসুন, চা খান, নাম
নাম ঠিকানা বলুন, তারপর তো বাড়ি যাবে। নাম ঠিকানা দিলে তুমি কি করবে? হায় হায় ভগবান, একে একে বুদ্ধিমান বলি কি করে? আমার নয় দাদা, আমার দিদি বোনের কাজে লাগবে। আরে ওনার লাগলে উনি আমাকে নিজেই জিজ্ঞাসা করতেন। বোকা ছেলে, বুঝে না, লজ্জা নারীর ভূষণ। দাদা, মানুষের মুখে তো মনের আয়না, সেই মুখ দেখে বুঝতে পারছেন না। আচ্ছা, ও বুঝতে না পারলেও তুই তো বুঝেছিস, আর বুঝেছিস যখন, তখন তুই কেন ওনার মতো ম্যানেজার বাবুর জন্য এক কাপ চা? দিদিমণি, আমার ইঞ্জিনটা বিকল, ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম নেনো গাড়ি। তাছাড়া উনি তো অতিথি নন, অফিসের বাবু, তাই চাটা ক্যান্টিনেও খেয়ে নিতে পারবেন নাকি বলেন? ওকে, তোর অপমান আমি ভুলবো না। নেন সময় আর সুযোগ পেলে মা কালী দিব্যি এ কথার যোগ্য জবাব আমি দেবই দেবই দেবই। কি ওজনে ম্যানেজারকে পুষে রেখেছেন বুঝতে পারছেন দিদিমণি? যিনি এক কাপ চা না পেয়ে অপমানিত বোধ করে, তবুও তোর ওকে অপমান করা উচিত হয়নি। নেন, হাজার হোক আমার বন্ধুর ছেলে, আমার কোম্পানির ম্যানেজার, তারপর ওর বাবাকে আমি কথা দিয়েছি আমার মামুনির সাথে বিয়ে। ওই সব পুরনো কথা বলছে ধরে গেছে বাবু। এই বর্তমান যুগে এই আমার দিদিমণির পাশে একটা ময়ূর চাই, ময়ূর পুচ্ছ ধরি কাক যাচ্ছে কথা। তোমায় যদি কয়েকটা প্রশ্ন করি ঠিকঠাক উত্তর দিবে তো? নিশ্চয়ই দেবো, বলুন। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আর বাড়িতে কে কে আছেন? আমি সূর্যকান্ত শেঠ, মার ভাইটি নিয়ে ওই নেবুতলা বসতে থাকি। মা বাড়িতে সেলাই কাজ করে আর আমি ভাড়াটে ট্যাক্সি চালাই। তাহলে তো তোমার বাড়িতে খুব অভাব। না স্যার, তাহলে তো স্বভাব নষ্ট হয়ে যেত। এই অবস্থা তো বলছো তোমার বাড়িতে কোনো অভাব নেই? না স্যার, যার মাথার উপর মমতাময়ী মায়ের আশীর্বাদী হাত থাকে তাকে কোনো অভাব দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। সূর্য, আমি তোমায় যতই দেখছি, যতই তোমায় কথা শুনছি, ততই কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ সূর্য বাবু, এখন বলুন তো, আপনার এই ভাড়ার গাড়ি চালানো বাদ দিয়ে আপনি কি আমাদের এখানে কোনো একটা চাকরি করবেন? চাকরি? দেখুন, আমার বিদ্যা বুদ্ধি খুবই সামান্য, যা দিয়ে কোনো চাকরি। সেটা আমি বুঝবো, আপনি শুধু হ্যাঁ কিংবা না বলুন। বেশ মামনি, তুমি না বলেছিলে গোডাউনে হিসেবে গলমিল দেখা দিচ্ছে, তার মানে সূর্যকে স্টোর কিপার হিসাবে। কিন্তু আমি কি এগুলো দায়িত্ব পালন করতে পারবো স্যার? কিন্তু করছেন কেন সূর্য বাবু? ম্যাডাম। কিন্তু করছেন কেন? যে সততা দিয়ে আপনি আমাদের কোম্পানির মান সম্মান বাঁচিয়েছেন, পারবেন না সেই সততা দিয়ে আমাদের কোম্পানি আর আপনার সংসারকে একটা নতুন জীবন দান করতে? পারবো, পারবো ম্যাডাম, পারবো। আমার হাজার অন্যায় দুঃখ কষ্ট দেখে আপনার নামের মর্যাদা আমি রাখবো, এই আমি আপনাকে কথা দিলাম। I am proud of you, my son. I am proud of you. I am proud of you. আমার মেয়ে সর্বাণী সিদ্ধান্ত, এবং সিদ্ধান্ত কিন্তু আমি স্বাগত জানানোই, আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। এই নিন, এই 30,000 টাকা আপনি অ্যাডভান্স রাখুন। এ কি ম্যাডাম, কাজে জয়েন করার আগে এতগুলো টাকা? না না, বেতন নয় সূর্যবাবু, বেতন নয়। মনে করুন আপনার সততার মন্দিরে এক গুণমুগ্ধ পূজারিনী ম্যাডাম। আর পুষ্পাঞ্জলি চরণ ধরিতে নিও না সরায়, জীবন
সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানায় শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওম শান্তি গড়িয়া ওম চলে। শান্তি ওম শান্তি। আমি বলছিলাম কি, বলবে বলবে সব কথাই বলবে, কিন্তু আমার পুজোর বিঘ্ন ঘটিয়ে নয় রতিকান্ত। ওইসব পুজো টুজো এগুলো একটা ফ্যাশন ডেট, ওইসব শিখাই তুলে সংসার কারবারে একটু তাকাও। কিন্তু এ সংসারে কোনো কিছুই যে আমার দৃষ্টির বাইরে নয় রতিকান্ত। তাহলে রজনী যে একটা হা ঘরে ছেলের সাথে প্রেম করছে, করুক না, প্রেম অতি পবিত্র এক জিনিস। তাই তো স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই বলে একটা বস্তিবাসী ট্যাক্সি ড্রাইভারের ভাইয়ের সঙ্গে তাতে কি রতিকান্ত, পদ্ম শুধু দিঘিতে ফোটে না, জয়গুরু গোবর গাদাতেও ফোটে ফোটে ফোটে। কিন্তু সেই ফুল দিয়ে দেবীর পূজা হয় না রে। তাই রজনী স্বেচ্ছার চরিত্র বাধা দিয়ে উত্তর দিয়ে যায় না রতিকান্ত। ওরা ইয়ং যৌবনের অগ্রদূত, ওদের কাছে মা বাবা দাদা এদের বাধা কোনো বাধাই নয়। তাহলে তাকেও বুঝিয়ে দেব, আমি নামে রতিকান্ত, স্বভাবে শান্ত, কিন্তু কাজে দুরন্ত। আর ওই অসম প্রেমকে বলি দিয়ে না, তুমি শুধু চেষ্টা করে দেখো যে ওই প্রেমিক গাধাটাকে পিটিয়ে ঘোড়া করা যায় কিনা। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না ড্যাড। জয় গুরু, সেজন্যই তো আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে, নইলে তো জয় গুরু তুমি আমার বাবা হতে। তোমাদের বাবা ছেলে দরজার শোনার সময় আমার নেই বাপি। আমি এখন কলেজে যাচ্ছি, তুমি আমাকে 500 টাকা দাও। তা দিচ্ছি, কিন্তু আর কদিন কলেজে যাবে মামনি? তার মানে আমি তো এই তো সবে বিয়ে কলেজে ক্লাসে ভর্তি হয়েছি বাপি। কিন্তু তোর পড়াশোনার কর্তৃপক্ষ দিয়ে বলে দিচ্ছে তুই বিয়ে করে পথে বসতে আর খুব বেশি দেরি নেই। দাদা, তোমার এই বাঁকা কথাগুলো একটু সোজা করে বলবে? জয় গুরু জয় গুরু জয় গুরু, ওর উপর চড়ছো কেন মামনি? আমি শুনলাম তুমি নাকি একটা হা ঘরের ছেলের প্রেমে। বাপি, এই 21শ শতাব্দীতে যে কোনো যুবক যুবতীর কাছে প্রেম আর অফ মাইন্ড, কারণ তাছাড়া এখন এই সমস্ত নিয়ে কোনো চুলচেলার বিশ্লেষণে কোনো প্রয়োজন নেই ড্যাডি। জয় গুরু জয় গুরু জয় গুরু, আমি তো সে কথাই বলছি। তবু তবু তার নাম ধাম আর কাম। নাম হচ্ছে চন্দ্রকান্ত। হ্যাঁ, আমাদের ক্লাসের ভালো স্টুডেন্ট, আর আমার বিশ্বাস ও ভালো চাকরি একদিন পাবেই পাবে বাপি। চন্দ্রকান্ত, তার মানে ওই জানো ট্যাক্সি ড্রাইভার সূর্যকান্তের ভাই। ছি 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 ছি, এত নিচের নাম তো তোর একটু বিবেকে মানল না। রতিকান্ত, উপরে উঠতে গেলে কিন্তু আগে নিচেই নামতে হবে। তাই তো স্বামী রামকৃষ্ণ দেব বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কে ভাবতে পারে ওই বস্তিবাসী চন্দ্রকান্তের মধ্যেই। তুমি ঠিকই বলেছো বাপি, ও হচ্ছে একটা সত্যি অমূল্য রতন। তুমি জানো, ও আমাদের কলেজের একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর পাশে নিশ্চয়ই করবে। আর ঠিক তখনই তুমি তাকে তোমার চিপকেতে তুলে নেবে। বাপি, এখন শুধু চার দিয়ে যাও, যেন ওই বোয়াল মাছটা ঘাই মেরে না পালিয়ে যায়। বাপি, এই নাও 1000 টাকা। কিন্তু বাপি, আমি তো তোমার কাছে মাত্র 500 টাকা আরে চেয়েছি। আমি 1000 দিলাম কেন জানো? কেন? জয়গুরু, চার দিতে লাগবে তো। বাপি বাপি বাপি, সত্যি সত্যি তুমি আমার ধার্মিক বাপি। তোমার আশীর্বাদ নিয়ে আমি আবার চন্দ্রকান্তকে আমার প্রেমের বশীতে গেতে তুলবই তুলবো। তোমার পাল্লায় পড়ে রজনীটাও পাল্লায় গেছে। একটা বস্তিবাসী ট্যাক্সি ড্রাইভারের ভাইয়ের সঙ্গে সে
চালিটা কি যেন? আমি নামে রতিকান্ত, স্বভাবে শান্ত, 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 কিন্তু কাজে দুরন্ত। কথার কথা। জয় গুরু, এবার কাজে প্রমাণ চাই। দুরন্তে আমি মহাসমুদ্রে ঝাঁপ দিতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারে। না, বুদ্ধিমানেরা কিন্তু নিজে পড়ে না, শত্রুকে পোড়ায়। তোমাকেও পোড়াতে হবে। ওই বস্তিতে আগুন দিয়ে করতে হবে ওদের সবংশে নিধন। ওকে ড্যাড। এটাই যদি উদ্দেশ্য, তাহলে রজনীকে ওখানে পাঠাতে চাইছো কেন? টোপ না দিলে ওই বড় শিকার খাঁচাই তুলবে কি করে? বাবা হয়ে নিজের মেয়েকে দাবার তালের গুটি করতে চাইছো? রতিকান্ত, মহৎ উদ্দেশ্য সফল করতে গেলে ওইসব ছোটখাটো রক্তের সম্পর্ক ভুলে যেতে হবে, মেলাতে হবে 22 বছর আগের ইতিহাস। করে দেখো যে ওই প্রেমিক গাধাটাকে পিটিয়ে ঘোড়া করা যায় কিনা, যে নতমস্তকে তোমাদের দুই ভাই বোনকে পিঠে করে বয়ে বেড়াবে। ওকে ড্যাড। বছর ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার পাপ আমি ওর বুকের রক্ত দিয়ে মুছে দেব, বুঝিয়ে দেব আমি এমন এক শুয়োরের বাচ্চা। ছেলে যদি শুয়োরের বাচ্চা হয় তাহলে বাপের পরিচয়টা কি? ওদের রক্ত চোষায় তোমার 22 বছর, আর আমার বর্তমান হিসাব আমি বরাবর করে নেব। কারণ আমি যে নবরতিকান্ত, স্বভাবে শান্ত, কিন্তু কাজে দুরন্ত, দুরন্ত চেন্নাই জয় গুরু, জয় গুরু। যে ধর্ম এক আফিমের নেশা, আর সেই নেশায় বুঁদ হয়ে আমি আমার ছেলেকে তৈরি করবো একটা কিংবদন্তি শয়তান। কারণ নক্ষত্র সেনের বংশধরের আছে আজও জীবিত। যে কোনো মুহূর্তে তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করতেই পারে, কিন্তু তার আগে আমি আমার এই ধর্মের নামাবলীকে রাখাবো ওদের রক্ত স্রোতে। রক্তের হোলি খেলার চেয়ে মেকি ধর্মের নামাবলী গায়ে দেওয়া অনেক বেশি অসাধ্য সাধন মনে করি মিস্টার সিকদার। সর্বাণী স্টিল প্ল্যান্টের ম্যানেজার হঠাৎ আমার বাড়িতে? এতে অবাক হওয়ার কিছু নেই স্যার। কোন রাজার সেনাপতি যদি তার শত্রু পক্ষের শিবিরে যায়, তখন বুঝে নিতে হবে সে রাজার পরাজয় অনিবার্য। জয় গুরু। তাহলে কি তুমি তোমার মালিকের ধ্বংস দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই, কেন চাইবো না? ওর নামেই ম্যানেজার ছোট জগন্নাথ, ওরা আমার সব ক্ষমতা কেড়ে নিয়ে তুলে দিয়েছে ঐশ্বর কেবল সূর্য সেনের হাতে, আর বাপ বেটিদের তার গলায় উঠছে আর বসছে। জয় গুরু। সে কি আমি তো শুনেছিলাম তুমি শুধু বাড়ির ম্যানেজার নও, ভবিষ্যতে তুমি হবে ও বাড়ির জামাই আর সর্বাণী স্টিল প্ল্যান্টের ম্যানেজার। সূর্যকান্ত সেন, তাই মা কাবিত্রী ওর চিতা সাজাবো আমি, যদি আপনি সাহায্যের হাত বাড়ান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনাকে সাহায্য করতে পারলে আমি তো নিজেকে ধন্য মনে করব, কিন্তু কিভাবে? ধরুন সর্বাণী স্টিল প্ল্যান্টের গোডাউন রাতারাতি ফাঁকা করে সমস্ত মাল তুলে দিলাম আপনার গোডাউনে, আর সুন্দর একটা অভিনয় করে দোষটা চাপিয়ে দিলাম ওই শয়তান সূর্য সেনের ঘাড়ে। কিন্তু এত বড় পাকা অভিনেতা তুমি তো নও, তাহলে বিরাট রিস্কের কাজে তোমায় সাহায্য করবে কে? আমি শালা চুরি ডাকাতে খুন খারাপি নায়ক সর্দার কালিয়া। সবে তো হরলিক্স খাওয়া ছেড়েছো চাঁদু, যদি ফেসে যাও। আরে মামার বাড়ি মনে করে জেলে বসে খাবো আর ঘুমাবো। পুলিশের
কথাবার্তা বলে এই আমাকে লজ্জা দিও না কাকা। আরে সালা নয়না সুন্দরীর অসাধ্য কাজ এই পৃথিবীতে কিচ্ছু নেই। সালা মারবো ধাক্কা তো পাবে আক্কা। কিন্তু সূর্য যদি তোমার পাতা ফাঁদে যেমন ছাগলের কাজ মাংস সাপ্লাই, তেমনি তোমার কাজ হবে মাল্লু সাপ্লাই। আর ও দুটো যদি ঠিক থাকে না, তাহলে সালা এই নয়না সুন্দরী তার 32 কলা দিয়ে রাহু হয়ে ওই সূর্যকে গ্রাস করবে। কিন্তু ও যদি সূর্যকে কবজা করতে না পারে? আরে সালা মারবো ধাক্কা তো পাবে আক্কা। আরে সালা কত যোগী মুনি ঋষি এই নারী রূপে মুগ্ধ হয়ে সন্ন্যাস ছেড়ে সংসারী হয়ে গেল, আর এ তখন মডার্ন যুগের সর্বহারা ভাগ্যবন্ত। ধাক্কাটা এখানে নয়। আরে আরে কাকা কাকা ওসব ফালতু বাত মাত বলনা কাকা, ফালতু বাত মাত বলনা। আরে সূর্য নয়, বলো তো তোমাকে গরম ফ্রিজ মেশিনে ভরে তোমাকে বুঝিয়ে দেব এই নয়না সুন্দরী গাইছে সালা। কি কাকা দেব নাকি একটু ছোট্ট করে হালকা করে নরম ধাক্কা? ধাক্কাটা এখানে নয়, আসল জায়গায় দিতে পারলেই হবে নয়না সুন্দরী। বলছো কাকা? আরে, 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 ও আমার মানতেছ না দাদু? তাহলে তোমাকে দেখিয়ে দিই এই নয়না সুন্দরীর মাদারিকা খেল। ছোট্ট ধাক্কা তো পাবে একটা। এবার এই সময় আমাকে কেন মামনি? কেন চাঁদ? তুমি সালা গায়ে নামা বলে এটেছো বলে কি নদের চাঁদ নেমাই সেজে নিরামিষ ভক্ষণ করছো নাকি? সালা মারবো ধাক্কা। না 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 না, তা কেন হবে? আরে বাঘ মানুষ খায়, কিন্তু সেটা রাতে কিংবা ওই বনের অন্ধকারে। তুমি তো সালা গুরুদেব আছে মারি, তোমার সঙ্গে জমবে। জয় গুরু জয় গুরু। সালা, বিড়াল বলে মাছ খাবো না, আসবো না, ওই নবদ্বীপ যাবো। আরে এটা কথা কাজ কি নয় না, একটা রাম ধাক্কায় বুঝিয়ে দে এই নয়না সুন্দরীর রূপের জাদু। বলছিস? আরে বলছিস? তাহলে নাচতে নেবে আর ঘুমটা টেনে লাভ কি? ও কাকা
সভা নারীর লাঞ্ছনা, ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংগ্রাম, সমাজ সংসার মানুষের প্রতি দুর্গন্ধময় আবর্জনার স্তূপে প্রতিষ্ঠিত হবে এ যুগের বিবেক মানুষ সত্য মানবিক মূল্যবোধীন বিপদধারী মানুষ রূপী নরকঙ্কাল গুলোকে উঠবে। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব বসতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব বসতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই। আজ তোকে আমি খোঁজা বান্দা বানিয়ে উচিত শিক্ষা দেবেন, তাই না দারোগা বাবু? নিশ্চয় ট্যাক্সি চালকের জন্য খুব বেতন বেঁচে গেছিস। আজ তোকে আমি মাননীয় জনগণ, দাম্ভিক দুর্যোধন